দিনে 12 ঘন্টা খেটেও যদি ধনী না হওয়া যায় তাহলে সমস্যাটা কোথায়? আর.এইচ. রিজভির লেখা দ্য লেজি মিলিয়নের বইটা বলছে সমস্যাটা আমাদের পরিশ্রমে নয়, সমস্যাটা আমাদের চিন্তাভাবনায়। আমরা আজ এই বইটির গভীরের ধারণাগুলো নিয়েই কথা বলতে এসেছি। একদম। বইটির মূল ভিত্তিটাই হলো প্রচলিত একটা ধারণাকে একেবারে নাড়িয়ে দেওয়া, আর সেটা হলো কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ঠিক। লেখক বলছেন এই ধারণাটা আসলে একটা ফাঁদ। তার মতে সফল ব্যক্তিরা, বিশেষ করে মিলিয়নেররা, কঠোর পরিশ্রমী নন, বরং তারা অলস কিন্তু বুদ্ধিমান। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই অলস শব্দের আসল মানেটা বোঝা, আর কিভাবে কম কাজ করে বেশি ফলাফল পাওয়া সম্ভব সেই কৌশলগুলো জানা। ঠিক তাই, আমাদের মিশন হলো বইটির সেই গোপন নিয়মগুলো বের করে আনা, যা হয়তো আমাদের কখনো স্কুলেও শেখানো হয়নি। তাহলে চলুন এই তথাকথিত অলস মিলিয়নিয়ারদের দুনিয়ায় প্রবেশ করা যাক। বইয়ের শুরুতেই লেখক একটা বড়সড় ধাক্কা দিয়েছেন। একটা লাইন আছে, হার্ড ওয়ার্ক আপনাকে ক্লান্ত করবে কিন্তু ধনী করবে না। এটা শোনার পর প্রথমে একটু খটকা লাগে, কারণ ছোটবেলা থেকে তো আমরা ঠিক উল্টোটাই শুনে আসছি। বছরের পর বছর খেটেও যে বহু মানুষ আর্থিকভাবে সচ্ছল হতে পারে না, এর পেছনে লেখক ঠিক কি যুক্তি দিচ্ছেন? লেখক বলছেন আমরা পরিশ্রমের পরিমাণকে সাফল্যের মাপকাঠি মনে করি, কিন্তু আসল চাবিকাঠি হল পরিশ্রমের দিক বা ডিরেকশন। ডিরেকশন? হ্যাঁ, তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, আপনি একটা মই বেয়ে খুব দ্রুত উঠছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু নামার পর দেখলেন আপনি ভুল দেওয়ালে মই লাগিয়েছিলেন। আপনার সব পরিশ্রম কি বৃথা গেল না? একদম বৃথা। ঠিক তেমনি ভুল পথে বা ভুল স্ট্র্যাটেজিতে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করাটা আসলে সময় আর শক্তির অপচয় ছাড়া আর কিছুই নয়। সফলতা আসে সঠিক পথে কাজ করা থেকে, শুধু বেশি কাজ করা থেকে নয়। এই ভুল দেয়ালের ধারণাটা বেশ ইন্টারেস্টিং। তার মানে আমাদের বেশিরভাগ ব্যস্ততাই আসলে ভুল দেওয়ালে মই লাগানোর মতো। ঠিক। আর এখানেই সম্ভবত লেজি বা অলস সভ্যটার আসল ভূমিকা শুরু হচ্ছে। এই অলস মানে তো নিশ্চয়ই বিছানায় শুয়ে থাকা নয়। একেবারেই না। আর এটাই বইয়ের সবচেয়ে বড় চমক। এখানে লেজি হওয়া মানে হলো একটা সুপার পাওয়ার অর্জন করা, অপ্রয়োজনীয় কাজকে নির্দ্বিধায় না বলার ক্ষমতা। আচ্ছা, না বলার ক্ষমতা। হ্যাঁ, একজন লেজি মিলেনিয়ার সেই ব্যক্তি যিনি সব কাজ নিজে করার বোঝা বয়ে বেড়ান না। তিনি শুধু সেই কয়েকটি কাজ করেন যা সর্বোচ্চ ফলাফল বা হাই ভ্যালু নিয়ে আসে। মানে যে কাজগুলো করাটা আসলেই জরুরি। একদম। মূল শিক্ষাটা হলো ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস নয়। এটা তো অনেকটা ইমেলের ইনবক্স খালি করার মতো। সারা দিন ব্যস্ত থাকা যায়, কিন্তু দিনের শেষে আসল কোনো কাজই হয় না। এই অলস হয়ে ওঠার আইডিয়াটা দারুণ, কিন্তু প্রশ্ন হলো এটা কি আদৌ সম্ভব? আমি যদি আমার 80% কাজ ছেড়েই দিই তাহলে তো সব অচল হয়ে যাবে। নিশ্চয়ই এর পেছনে কোনো কৌশল আছে। ঠিক এখানেই বইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটার কথা বলা হয়েছে, আর সেটা হলো লিভারেজ। লিভারেজ? লিভারেজ মানে হলো কম ইনপুট বা প্রচেষ্টা ব্যবহার করে বহুগুণ বেশি আউটপুট তৈরি করা। আর্কিমিডিসের সে বিখ্যাত উক্তির মতো, আমাকে একটা দাঁড়ানোর জায়গা দাও, আমি পৃথিবীকে নাড়িয়ে দেব। রাইট। সেই দাঁড়ানোর জায়গাটাই হলো লিভারেজ। দারুণ অ্যানালগ। বইতে কি নির্দিষ্ট কোনো লিভারেজের কথা বলা হয়েছে? হ্যাঁ, লেখক 4 ধরনের লিভারেজের কথা খুব স্পষ্টভাবে বলেছেন। প্রথমত মানুষের লিভারেজ, অর্থাৎ একটি টিম তৈরি করা। আপনি একা যা করতে পারতেন, একটা ভালো টিম তার 10 গুণ বেশি করতে পারে। দ্বিতীয়ত প্রযুক্তি ও অটোমেশনের মাধ্যমে এমন সব কাজকে সহজ করে ফেলা যা আগে ঘন্টার পর ঘন্টা সময় নিত। আচ্ছা। তৃতীয় লিভারেজ হলো টাকা, অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে টাকাকে আপনার কর্মচারী বানানো, যা দিনরাত আপনার জন্য কাজ করবে। আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম, এমন একটি প্রক্রিয়া তৈরি করা যা নিজে থেকেই চলতে থাকে, আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই। সিস্টেম। হ্যাঁ, লেখক বলছেন নিজেকে একজন হিসেবে ভাবলে ধনী হওয়া প্রায় অসম্ভব। লিভারেজ ব্যবহার করেই ব্যবসার পরিধি বাড়ানো যায়। আর এই লিভারেজের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত 80-20 নীতি বা প্যারেটো প্রিন্সিপালের কথা তো প্রায়ই শোনা যায়। হ্যাঁ, আমি সবসময় এই নীতির কথা শুনেছি, কিন্তু এটা কিভাবে নিজের কাজের তালিকায় প্রয়োগ করা যায় তা নিয়ে বিভ্রান্ত হয়ে যায়।
বইটা কি কোনো বাস্তব পথের কথা বলে? হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই নীতিটা আমাদের সবার জীবনেই সত্যি। ভাবুন তো, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা। সে হয়তো 100টা ভিডিও বানিয়েছে, কিন্তু তার 80% ভিউ এসেছে মাত্র 20টা ভিডিও থেকে। ঠিক, একজন সেলসম্যানের 80% সেন্স আসে তার 20% ক্লায়েন্টের কাছ থেকে। বইয়ের মূল কথাটা হলো, আমাদের জীবনের বেশিরভাগ ব্যস্ততা আসলে অপ্রয়োজনীয় গোলমাল। সাফল্য লুকিয়ে আছে সেই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ বা সেই 20% খুঁজে বের করার মধ্যে, যা আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। বাকি 80% স্রেফ আওয়াজ। তার মানে প্রথম কাজ হলো সেই 20% গোল্ড মাইন খুঁজে বের করা, কিন্তু তারপর বাকি 80% কাজ তো ফেলে দেওয়া যায় না। ঠিক এখানেই লেজি মিলিয়নারের কৌশলটা আসে। ওই 80% কাজকে তিনি 3টি ভাগে ভাগ করেন: ডিলিট, ডেলিগেট অর অটোমেট। ডিলিট, ডেলিগেট অথবা অটোমেট। একদম। অর্থাৎ যে কাজগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে তালিকা থেকে বাদ দিন, যে কাজগুলো অন্য কেউ করতে পারে সেগুলো ডেলিগেট করুন বা আউটসোর্স করুন, আর যে কাজগুলো প্রযুক্তি দিয়ে করানো সম্ভব সেগুলোকে অটোমেট করে দিন। আচ্ছা। এর ফলে আপনি আপনার পুরো মনোযোগ আর শক্তি সেই 20% কাজে দিতে পারবেন, যা আপনাকে 80% ফলাফল এনে দেবে। বইতে একটা খুব শক্তিশালী কথা বলা আছে, সময়ই আসল মুদ্রা। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় নয়। এই দর্শনটা কিভাবে ধনী এবং সাধারণ মানুষের চিন্তাভাবনাকে আলাদা করে দেয়? এখানেই মানসিকতার মূল পার্থক্যটা লুকিয়ে আছে। সাধারণ মানুষ সময় বিক্রি করে টাকা আয় করে, যেমন মাসিক বেতন বা দৈনিক মজুরি। ঠিক। এখানে সময় এবং আয়ের সম্পর্কটা সরাসরি এবং সীমিত। দিনে 24 ঘন্টার বেশি সময় তো কারো কাছে নেই। অন্যদিকে ধনীরা টাকা দিয়ে সময় কেনে বা বাঁচায়। সময় কেনে। হ্যাঁ, তারা এমন পথ খোঁজে যেখানে তাদের ব্যক্তিগত সময়ে সরাসরি আয়ের সাথে যুক্ত নয়। তারা এমন অ্যাসেট বা সিস্টেম তৈরি করে যা তাদের হয়ে কাজ করে, তাদের সময়কে মুক্ত করে দেয়। আর এখানেই তো অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের ধারণাটা আসছে, তাই না? আমার মনে হয় বইয়ের মূল ভিত্তিটাই এখানে তৈরি হয়েছে। একদম। এবং বইটির সারমর্ম এখানে। অ্যাক্টিভ ইনকাম হলো একটা ইঁদুর দৌড়ের মতো। ইঁদুর দৌড় সবচেয়ে বড় উদাহরণ। এটা একটা নিরাপদ খাঁচার মতো মনে হতে পারে, কিন্তু আদতে এটা স্বাধীনতাকে কেড়ে নেয়। কিন্তু এই প্যাসিভ ইনকামের ধারণাটা কি কিছুটা দ্রুত ধনী হওয়ার স্কিমের মতো শোনায় না? মনে হয় যেন কাজ না করে টাকা আসবে। বাস্তবে এটা তৈরি করা কতটা কঠিন? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, এবং লেখকও এই ভ্রমটা ভাঙতে চেয়েছেন। প্যাসিভ ইনকাম মানে কাজ ছাড়া আয় নয়। এর মানে হলো একবার কাজ করে বারবার আয়। আচ্ছা, একবার কাজ করে বারবার আয়। হ্যাঁ, প্রথমে আপনাকে কঠোর পরিশ্রম করে একটা সিস্টেম বা অ্যাসেট তৈরি করতে হবে। সেটা হতে পারে একটা অনলাইন কোর্স, একটা বই, একটা ইউটিউব চ্যানেল, একটা সফটওয়্যার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ। এই সিস্টেমটা তৈরি করতে হয়তো কয়েক মাস বা কয়েক বছরও লাগতে পারে, কিন্তু একবার সেটা তৈরি হয়ে গেলে সেখান থেকে দীর্ঘদিন ধরে আয় আসতে থাকে। এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন তখনও। বাহ! মূল লক্ষ্য হল প্যাসিভ ইনকামের একাধিক স্রোত তৈরি করা, যা তাকে সময় ও কাজের বন্ধন থেকে মুক্তি দেয়। তাহলে মূল লক্ষ্য হলো এমন কিছু তৈরি করা যা আমাদের হয়ে কাজ করবে। বইতে বলা হচ্ছে চাকরি নয়, সিস্টেম তৈরি করো। এই সিস্টেম বিষয়টা যদি আরেকটু সহজ করে বুঝিয়ে বলেন। অবশ্যই। সিস্টেম হলো একটা টাকা ছাপানোর যন্ত্রের মতো, যা আপনি একবার তৈরি করে দিয়ে চলে এসেছেন। ইন্টারেস্টিং। আপনি ঘুমাচ্ছেন, বেড়াতে গেছেন বা অন্য কোনো নতুন প্রজেক্টে কাজ করছেন, কিন্তু যন্ত্রটা আপনার জন্য অনবরত কাজ করে যাচ্ছে। চাকরি হলো অন্যের যন্ত্রে কাজ করা, আর সিস্টেম হলো নিজের যন্ত্র তৈরি করা। আচ্ছা। এই সিস্টেম হতে পারে একটা ওয়েবসাইট যা অটোমেটিক পণ্য বিক্রি করে, বা একটা অ্যাপ যা সাবস্ক্রিপশন থেকে আয় করে। মূল কথা হলো এমন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া তৈরি করা যা আপনার উপস্থিতি ছাড়াই চলতে পারে এবং আয় তৈরি করতে পারে। কিন্তু একটা সিস্টেম তৈরি করতে গেলে তো সব কাজ একা করা সম্ভব নয়। এখানেই ডেলিগেশন বা কাজ ভাগ করে দেওয়ার গুরুত্বটা আসে। এটা অনেকের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যারা পারফেকশনিস্ট। ঠিক তাই। লেখকের মতে সব কাজ আমি সবচেয়ে ভালো পারি, এই চিন্তাটা একটা ফাঁদ। একটা ফাঁদ। হ্যাঁ, এবং এটা উন্নতির পথের সবচেয়ে বড় বাধা।
উন্নতি করতে হলে কাজ ছাড়তে জানতে হবে এবং সঠিক মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে করাটা ততটাই কঠিন, বিশেষ করে যারা নিজেরা সব কিছু নিখুঁতভাবে করতে চান। তাদের জন্য তো এটা একটা মানসিক যুদ্ধ। এই বিশ্বাসটা তৈরি করা যায় কিভাবে, বা এই ভয়টা কাটানো যায় কিভাবে? লেখকের পরামর্শ হল ছোট ছোট কাজ দিয়ে শুরু করা। এমন কাজ ডেলিগেট করুন যা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। ধাপে ধাপে বিশ্বাস তৈরি করুন। মনে রাখতে হবে, ডেলিগেশন শুধু কাজ কমানোর জন্য নয়, এটা আপনার ব্যবসাকে বড় করার একমাত্র উপায়। একজন লেজি মিলিয়নেয়ার এটা খুব ভালো বোঝেন। তিনি জানেন কোন কাজটা তার নিজের করা উচিত, মানে সেই 20% হাই ভ্যালু কাজ, আর কোন কাজটা অন্যকে দিয়ে করানো উচিত। রাইট। এতে করে তিনি তার মূল্যবান সময় সেই 20% কাজেই লাগাতে পারেন, যা সবচেয়ে বেশি ফলাফল এনে দেয়। সবশেষে এই সবকিছুর পিছনে থাকা মানসিকতা বা মিলিয়নিয়ার মাইন্ডসেটের কথা বলা হয়েছে। আমার মনে হয় এটা ছাড়া বাকি সবকিছুই অসম্পূর্ণ থেকে যায়। এই মাইন্ডসেটটা ঠিক কেমন? লেখকের মতে ব্যাংক ব্যালেন্স বদলানোর আগে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে। এই মাইন্ডসেটের কয়েকটি মূল বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। প্রথমত, আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে ডেটা এবং যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা। দ্বিতীয়ত, শর্টকাট না খুঁজে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি তৈরি করা। সফল সিস্টেম একদিনে তৈরি হয় না, এর জন্য ধৈর্য ধরতে হয়। আর তৃতীয়ত, দ্রুত বড়লোক হওয়ার গেট রিচ কুইক মানসিকতা ছেড়ে টেকসই এবং ধারাবাহিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া। এই মানসিকতাই একজনকে সাধারণ পরিশ্রমী মানুষ থেকে লেজি মিলিয়নেয়ারে পরিণত করে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে কি দাঁড়ালো? শুধুমাত্র কঠোর পরিশ্রম সফলতার মাপকাঠি নয়, এর বদলে দরকার স্মার্ট সিস্টেম যা আমাদের হয়ে কাজ করবে এবং আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সময়কে বাঁচাবে। একদম ঠিক। সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখতে হবে এবং প্যাসিভ ইনকামের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা মনে রাখা যে বইয়ের ভাষায় লেজি বা অলস হওয়া মানে দুর্বলতা নয়, বরং এটা বুদ্ধিমত্তার পরিচয়। এটা হলো অপ্রয়োজনীয়কে বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয়র ওপর মনোযোগ দেওয়ার ক্ষমতা, যে বুদ্ধিমত্তা দিয়ে কম পরিশ্রমে বেশি ফল অর্জন করা যায়। আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই। আপনার প্রতিদিনের কাজের তালিকার দিকে একবার তাকান। কোন কাজটি আসলে আপনার জন্য একটি দীর্ঘমেয়াদী সিস্টেম তৈরি করছে, আর কোনটি শুধু আপনার আজকের দিনের সময় কিনে নিচ্ছে? যদি আগামীকাল থেকে এমন একটি কাজ বাদ দিতে হয় যা আপনাকে মুক্ত করার বদলে আরও বেশি বেঁধে রাখছে, সেই কাজটি কোনটি হবে?